বাংলাদেশের রাজনীতিতে মানে অনেক কিছু এত দ্রুত ঘটে যায় যে ঠিক আহ স্বাভাবিক গতিতে সেগুলোকে অনুসরণ করা, সেগুলোর দিকে নজর রাখা খুব কঠিন হয়ে পড়ে। আমরা সকালবেলা একরকম পরিস্থিতি দেখি, তো দুপুরবেলা আরেক রকম হয়ে যায়, আবার বিকালবেলা আরেক রকম হয়ে যায়। গত কয়েকদিনে গুরুত্বপূর্ণ কতগুলো ঘটনা ঘটেছে রাজনীতিতে। ঐকমত্য কমিশন দাবি করেছে যে আহ গণভোটের প্রশ্নে বা জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য হয়েছে। আবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রহিম হোসেন প্রিন্স, তিনি আবার প্রশ্ন করেছেন যে সকল দল বলতে আসলে আমরা কি বুঝি, কয়টা দল হলে সকল দল হয়, সকল দল বললেই কি সকল দল হয়ে যায় নাকি। তো সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, বিশেষ করে যে গণভোট হবে এবং সেই গণভোট নিয়ে আমাদের সিনিয়র সাংবাদিক আহ, এবং রাজনীতির বিশ্লেষক মোজাম্মেল হোসেন, আমাদের মঞ্জু ভাই, তিনি একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন যে বিএনপি একটা ভেজালে ঢুকে গেল। আবার আহ, আমরা চেয়েছিলাম ভোট, ভোটের বদলে আমরা পাচ্ছি আসলে গণভোট। তো মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই আমি মঞ্জু ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম একটু কথা বলার জন্য। ঠিক তার পরক্ষণে আমরা আবার দেখলাম যে বিবিসি বাংলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। একই সময় অবশ্য লন্ডনের আরেকটি ফাইন্যান্সিয়াল টাইমসও তার আরেকটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেটি আমরা খুব ভালো করে এখনো মনোযোগ দেইনি। তো এই দুটি বিষয় নিয়ে আসলে আমরা মঞ্জু ভাইয়ের কাছ থেকে তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। মঞ্জু ভাই, আপনি কেন বললেন যে বিএনপি একটা ভেজালের রাজনীতিতে ঢুকে গেল, কিংবা এই এই ব্যাখ্যাটা যাব, কিন্তু তার আগে যেহেতু তারেক রহমানের ইন্টারভিউটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বলা হচ্ছে যে দীর্ঘদিন পর তিনি প্রথম একটি প্রেস ইন্টারভিউ দিলেন। তিনি কথা বলেছেন মিডিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ইন্টারভিউ দিয়েছে হিসাবে এটি তার প্রথম। এবং একই সময়ে বিবিসি বাংলা এবং একটি ইংরেজি বিদেশি মিডিয়াতে তার ইন্টারভিউ ছাপা হলো। তো এই সাক্ষাৎকারের মাধ্যমে আসলে আমরা বিএনপির যে রাজনীতি, সামনের দিনকার বিএনপি কোন দিকে যাবে, কিংবা তারেক রহমানের অবস্থান, সামগ্রিকভাবে আমরা আসলে কি বার্তা পেলাম, আমরা কি আদৌ কিছু পেলাম? আপনি এই সাক্ষাৎকারটিকে কিভাবে দেখছেন? তারেক রহমান বিএনপির মূল নেতা এখন। এটি যেমন একটি দিক, আবার সামনে যদি পার্লামেন্টের নির্বাচন হয় সেখানে বিএনপি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দলগুলোর একটি, এবং খেলার মাঠের ভাষায় যাকে ফেভারিট বলে। মানে অনেকেই মনে করছে যে বিএনপি আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে। কাজেই এই দুই দিক থেকে আর কোন আন্তর্জাতিক মিডিয়াতে, বলা যায় মিডিয়াতেই 17 বছরের মধ্যে তারেক রহমানের এই প্রথম ইন্টারভিউ, এটি তুমুল আলোচিত হচ্ছে। আমি ফেসবুকে স্ক্রল করে দেখলাম যে বিএনপির সমর্থকরা এতে বেজায় আনন্দিত হয়েছে, খুশি হয়েছে তার ইন্টারভিউ, তার বলা, তার কথার সারমর্ম সবকিছুতেই। আবার আবার কিছু কিছু সমালোচনাও হচ্ছে। কাজে আমি বলবো যে এটার উপরে বেশ নজর আছে। তবে আপনি যে প্রশ্নটা করলেন, এই গত 17 বছরের 15 বছরের একচ্ছত্র আওয়ামী লীগ শাসনের অবসানের পর এবং এরকম একটি বড় ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে, মানে একটি বড় ধরনের পরিবর্তন রাজনৈতিক সিনারিওতে, তারপরে বিএনপির নীতিগত অবস্থান কি, সামনে নির্বাচনকে তারা কিভাবে মোকাবেলা করবে, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কোন আহ্বান নিয়ে জনগণের কাছে কি বাণী নিয়ে তারা যাবে, আর তারা যদি সরকার গঠন করে তাহলে এই দেশের টালমাটাল অবস্থা থেকে কিভাবে সেটিকে গুছিয়ে তুলে সংহত করে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে, উন্নয়নের পথে নিয়ে যাবে, এই সার্বিক চিত্রটা আমরা ঠিক এই আহ সাক্ষাৎকারে পাই না। সাক্ষাৎকারে বিবিসির দুজন ভালো সাংবাদিক, মীর সাব্বির এবং কাদের কল্লোল, তারা যে বিষয়গুলোর উপরে ফোকাস করেছে, তাতে ভবিষ্যতে তারা বাংলাদেশটাকে কিভাবে গড়বে বা কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেই জায়গায় বেশি জোর দেয়নি। তারেক জিয়া কবে আসবেন, কবে নাগাদ আসতে পারবেন, আসছেন না কেন, এইগুলোর উপরে তারা বেশি করেছে।
আর এই নির্বাচনটাতে তারা কিভাবে পার্টিসিপেট করবে বা মনোনয়ন কিরকম হবে, আগে যে সমস্ত ভুলভ্রান্তি হয়েছে তাদের বিষয়ে যে বিভিন্ন সমালোচনা, চাঁদাবাজি সহ আগের শাসনকালে ছিল, সেগুলি সম্পর্কে কথা প্রশ্ন করেছেন। কিন্তু আমি বলবো যে বাংলাদেশ যে এখন কঠিন জটিল নানা রকম সমস্যার মধ্যে আছে, তার থেকে বিএনপি এটিকে উত্তরণের জন্য আহ, প্রধানত কি নীতি কৌশল নেবে এবং জনগণকে তার পক্ষে কতখানি র্যালি করাতে পারবে, দাঁড় করাতে পারবে, সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারবে, সেই জায়গাগুলো উপরে খুব বেশি আলোকপাত হয়নি। আর আপনি আরেকটা কথা জিজ্ঞাসা করছিলেন, সেটি কি আমরা অন্য বিষয়ে আলোচনা করবো, যে না, ঠিক গণভোটের এই 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 বিষয়টাকে? জায়গাটায় আপনি যেটা বললেন যে তারেক রহমান কবে আসবেন, কেন আসছেন না, এই বিষয়গুলো আহ নিয়ে প্রশ্ন করেছেন। কিন্তু লন্ডনে মানে তারেক রহমানকে যদি বিবিসি সাংবাদিক ঠিক এইভাবেই উপস্থাপন করার চেষ্টা করছিলেন যে দল ক্ষমতায় গেলে আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। তো যিনি দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন বলে বিবিসি মনে করছে বা প্রশ্নই করছে, তার লন্ডনে বর্তমানের অবস্থানটা কি, বা ঠিক স্পেসিফিক তার কোনো টাইম ফ্রেম আছে কিনা যে তিনি কখন ফিরবেন, কেন ফিরতে পারছেন না, এই মুহূর্তে তিনি আরো কোনো বাধা আহ, মানে মনে করছেন কিনা, এই প্রশ্নগুলো কি উচ্চারিত হয়েছে বলে আপনার কাছে মনে হয়েছে, নাকি এই এই প্রশ্নগুলো প্রশ্নগুলো দরকার কিন্তু ছিল না? আমাদের মধ্যে একটা চিন্তার উদ্রেক করে। আমি প্রথমেই বলেছি যে বিএনপি সমর্থকদের মধ্যে এই সাক্ষাৎকারটা খুব গ্রহণীয় হয়েছে, হ্যাঁ, তা খুব হাততালি দিচ্ছেন। আহ, একটা কথা বলাই যায় যে আমাদের দেশের রাজনীতিবিদরা যেমন সাধারণত উচ্চ স্বরে কথা বলেন, আমরা বলি গলার রগ ফুলিয়ে কথা বলেন, এবং প্রায়শ আক্রমণাত্মক কথা বলেন, নিজের কোনো দায় দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। চমৎকার ভাবে তারেক রহমানের এই ইন্টারভিউতে সেইগুলি নেই। তিনি খুব স্থির ভাবে শান্তভাবে জবাব দিয়েছেন সব কথার, কাউকে অ্যান্টাগনাইজ করেননি। তিনি রাজনৈতিক মহলেরও কাউকে কোনো রকমই আক্রমণ করেননি, এবং সাম্প্রতিক অভ্যুত্থান বা এই আন্দোলনে কার কি অবদান, এটি নিয়ে তিনি সবাইকেই অবদানের জন্য মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, প্রশংসা করেছেন। এই জিনিসগুলি একজন রাজনৈতিক নেতার দিক থেকে কিন্তু আসলেই গ্রহণযোগ্য, এবং আমরা এটিকে ভালো বলবো। পাশাপাশি আমি এটাও বলবো, এই যে আপনি বলছেন যে তিনি আসছেন না কেন 1 বছর ধরে, তিনি কবে আসতে পারবেন, তিনি নিজে নির্বাচন করবেন কিনা, তাকে আমরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে মানে মনে করতে পারি কিনা, এই প্রশ্নগুলির জবাবে তারেক রহমানের আহ, আমি বলবো অনেকটা নিষ্প্রভ। তিনি এই প্রশ্নগুলির যে জবাব দিয়েছেন তার মধ্যে আমি দৃঢ়তার অভাব দেখি, তার আত্মবিশ্বাসেরও অভাব দেখি, এবং যেটাকে বলে যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে তার ডেলিভারি, তার বলার ভঙ্গি, তখনকার চেহারা ইত্যাদির মধ্যেও আমি একটা নিষ্প্রভ ভাব দেখি। কারণ তিনি যদি বলেন যে আমি যেহেতু রাজনীতি করি তাহলে তো আমি যাবই, ইনশাল্লাহ আমি যাব, আমাকে তো যেতে হবেই, এই ধরনের কথা বলা একজন রাজনীতিবিদের কাছে কিছু স্ট্রেট ফরওয়ার্ড না। হুম, তিনি সেই দিক থেকে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যেও যে প্রশ্নটাকে বড় আকার আছে, জনগণের মধ্যেও আছে, যে গত 1 বছরে তার আসতে না পারা, তো তার অনেকটা ভীরুতা প্রকাশ পেয়েছে এবং দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। কয়েক মাস আগে আমাদের প্রধান উপদেষ্টা লন্ডনে গেলেন, তার সঙ্গে বৈঠক করলেন, নির্বাচনের তার এগিয়ে আনার বিষয়ে একমত হলেন। নজিরবিহীন ভাবে একজন ক্ষমতাসীন মানে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী এবং একটি দলের প্রবাসে অবস্থানকারী নেতা, তারা অনেকটা যৌথ বিবৃতি দিলেন। এটি একটি বড় ব্যাপার। কিন্তু তারপরে আবার দেখা যাচ্ছে যে সেই গতিতে কিন্তু ঘটনা এগুলো না, এবং তার দল এখানেও যা বলে তিনিও কিন্তু তাই বলছেন, শীঘ্রই আসবো, আসবো না কেন, আমি তো জনগণের সঙ্গে থাকতে চাই, মানে কোনো চাই, কিছু আমি আসলে জনগণের লোক স্পেসিফিক না ইত্যাদি। যে তিনি। কিন্তু এই হ্যাঁ, এই জায়গাটাতে মানে দৃঢ়তার অভাব বা আত্মবিশ্বাসের অভাবটি ধরা পড়েছে আমি বলবো।
আমি আরেকটা বিষয় একটু আপনার একটু ব্যাখ্যা চাইবো যে জুলাই আন্দোলনের পর আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্ম ভিত্তিক রাজনীতির একটা উত্থান ঘটেছে, রাজনীতিতে উগ্রপন্থারও উত্থান ঘটেছে। আবার ঠিক একই সময়ে ৭১, মুক্তিযুদ্ধ, আহ সেকুলার পলিটিক্সের জায়গাটায় এক ধরনের একটা শূন্যতা তৈরি হয়েছে। আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, আবার বাম রাজনৈতিক দলগুলো ঠিক সেকুলার, মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোকে নিয়ে, যেহেতু প্রচুর মানুষ এই রাজনীতিটাকে ধারণ করে পছন্দ করে, ঠিক সেই শূন্যতাটা পূরণ করতে এগিয়ে আসতে পারেনি। আবার অনেকের ধারণা ছিল যে বিএনপি সম্ভবত ঠিক এই জায়গাটার, এই রাজনীতির জায়গাটায় এসে দাঁড়াবে। আমরা বাস্তবে সেরকম কোনো অবস্থা দেখিনি। তারেক রহমানের বক্তব্য থেকেও কি আমরা বিএনপির এই যে রাজনীতির এই জায়গাটায় সেকুলার পলিটিক্স যারা চায় তাদের কি হবে, কিংবা উগ্রপন্থা রাজনীতির বিপরীতে বিএনপি কি উগ্রপন্থার দিকে ঝুঁকবে নাকি মডারেট একটা পলিটিক্যাল পার্টি হিসাবে দাঁড়াবে, এই ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বার্তা কি আমরা পেয়েছি তারেক রহমানের বক্তব্য থেকে কোথাও? এর মধ্যে আমি দুটি জায়গা দেখছি হয়তো জবাব দেওয়ার জন্য। সেটি হচ্ছে যে জুলাই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরে দেশের পরিস্থিতি কি দাঁড়ালো, সেই জায়গায় বলা যায় যে এটি সম্পর্কে এখনো যথেষ্ট বিচার বিশ্লেষণ এবং যথেষ্ট গবেষণার অবকাশ আমাদের ঘটেনি। এই আন্দোলনটা যেভাবে হয়েছে, যেভাবে তড়িৎ এবং ব্যাপক পরিবর্তন ঘটেছে, তার উদ্দেশ্য কি ছিল, আন্দোলনকারীদের লক্ষ্য কি ছিল, আন্দোলনকারীদের যথেষ্ট প্রস্তুতি ছিল কিনা, এবং প্রস্তুতির ক্ষেত্রে তারা মানে কি অর্জন করতে চেয়েছে, কোন লক্ষ্য, এগুলো নিয়ে অনেক ধোঁয়াশা আছে। সেটি হচ্ছে ৫ই আগস্টের পরেই আমরা হঠাৎ করে দেখলাম। আমরা যদি বলি যে মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ কোন জায়গায়, গত তিনটি নির্বাচন শেখ হাসিনা অত্যন্ত খারাপভাবে নষ্ট করেছে। মানুষের ভোটাধিকার প্রয়োগের জায়গাটা তিনি নষ্ট করেছেন, এই ক্ষোভটা সবচেয়ে বেশি, এবং সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। তার সঙ্গে দেশে যথেষ্ট উন্নতি হয়েছে, ভৌত খাতে উন্নতি। হ্যাঁ, রাস্তাঘাট, দালান কোঠা, যদি কিছু দারিদ্র্য কমে আসা, উন্নতি হয়েছে, এটা সারা বিশ্ব স্বীকার করে। কিন্তু তার সঙ্গে এই গণতন্ত্র এবং ভোটের অবনমনের পাশাপাশি ব্যাপক দুর্নীতি, টাকা পাচার দুর্নীতি, করেছে। টাকা পাচার। দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি, এইগুলো মানুষের যে ক্ষোভের সৃষ্টি করছে, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। যেমন এটা যেমন সত্য, তেমনি ৫ই আগস্ট পর্যন্ত, দুপুর পর্যন্ত ব্যাপারটা ছিল একদফা। যেমন আমাদের অনেক ছাত্রছাত্রী মারা গেছে, শিশু পর্যন্ত। যেমন এই রক্তস্রোত, এই যে একটা ক্ষোভ, তার থেকে যেটা কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল ছিল এক দফা। তো এক দফা মানে শেখ হাসিনা পতন। কিন্তু ৫ই আগস্ট বিকেল থেকে দেখা গেল যে এই আন্দোলনের পেছনে যারা ছিল, তাদের অন্তত কিছু প্রস্তুতি ছিল এবং কিছু লক্ষ্যের বিষয়ে তাদের মনোযোগ ছিল। সেটা হলো, সমস্ত আক্রমণ হলো মুক্তিযুদ্ধের স্মারকগুলোর উপরে, বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের স্মারক। সারা দেশে অকল্পনীয় বিরাট আকারে এই ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে, এবং সেই ধ্বংসযজ্ঞের পেছনে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সহ তার সরকারের এক ধরনের পরোক্ষ এবং মৌন সম্মতি ছিল। সেটা হচ্ছে যে জনগণের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ বলে তারা গণভবন ধ্বংস, জাতীয় সংসদ ভবন তছনছ এবং মুক্তিযুদ্ধের স্মারক জাদুঘরগুলির উপর আক্রমণ, এবং পরিশেষে পরবর্তী সময়ে ৩২ নম্বরে আক্রমণ, সবকিছুই তারা অনুমোদন করলেন। এবং এখন পর্যন্ত, এবং কিছুটা আনঅফিসিয়ালি জাতীয় সঙ্গীত পরিবর্তন, হুম, আপনার মুক্তিযুদ্ধের ধারায় যে বাংলাদেশ অগ্রসর হচ্ছিল, সেইটিকেই ভিন্ন দিকে নিয়ে যাওয়া, এবং অনেকটা, এখন তো অনেকটা খোলামেলাই বলা হয় যে দ্বিতীয় পাকিস্তান হবে কিনা বাংলাদেশ এই জায়গায়। কাজেই আমি বলছি যে যে এই নির্বাচনের লক্ষ্য, এই নির্বাচন না, এই আন্দোলন যারা সংগঠিত করেছেন, তাদের উদ্দেশ্য লক্ষ্য এগুলো নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। তার মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা কিন্তু যে, হ্যাঁ, শেখ হাসিনা সরকার অনেক অন্যায় করেছিলেন, তিনি আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন, তিনি তো চলেই গেছেন, তাহলে আমাদের আকাঙ্ক্ষিত জায়গা কোনটা?
সেটি হচ্ছে গণতন্ত্রের উত্তরণ। এটি নির্বাচনের মাধ্যমে, একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারাটা শুরু করা এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে ব্যবস্থা নেওয়া এবং বৈষম্যহীন, মানে মানুষের যে দারিদ্র্য, যে দুঃখ কষ্ট, যে বৈষম্য, তার বিরুদ্ধে এবং সকলের সমান সুযোগ, সেই রকম একটি আকাঙ্ক্ষিত দেশের দিকে যাওয়া। কিন্তু সেই যাওয়ার ক্ষেত্রে গত 1 বছরে আমরা বলবো যে নেতিবাচক প্রবণতাই বেশি। এই বিষয়ে বেশি বলার দরকার নাই, এটা জনসাধারণই জানেন। হুম, সেই অবস্থায় এসে গেল যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, কেমন, তার আগে আমরা বেশ কতগুলো ধারা লক্ষ্য করছিলাম। তার মধ্যে একটা হলো, গত বছর নির্বাচনের পরে যে ছাত্ররা, ওই যারা যারা সমন্বয়ক বলে পরিচয় দিত, তাদের 3জনকে সরকারে গ্রহণ করা হয়েছে উপদেষ্টা হিসাবে। আবার বাইরে তারা তাদের প্ল্যাটফর্মটি রক্ষা করে যে কাজগুলি করে যাচ্ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, এক সময় রাষ্ট্রপতি পদত্যাগের জন্য, সেই সময় গত বছর ডিসেম্বরে তারা একটি ঘোষণা প্রচার করবেন। সেই ঘোষণার মধ্যে তাদের লক্ষ্য ছিল যে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে ফেলবেন এবং তাদের ভাষায় মুজিববাদী সংবিধান, সংবিধানকে কবর। 72-এর সংবিধান, হ্যাঁ, তথাকথিত মুজিববাদী সংবিধানে কবর রচনা করবেন, এইরকম। তবে সেটা সেই জায়গায় যায়নি। সরকার তাদের সাথে মানে নানান কিছু বুঝিয়ে বা নানান কিছু ব্যবস্থা করে, হ্যাঁ, সরকার ঘোষণা তৈরি করবে, সরকার সনদ তৈরি করবে, এমনি করে করে গত কয়েক মাস ধরে এই সনদ নিয়ে তো ব্যাপক আলোচনা করলো আপনার ঐকমত্য কমিশন। কিন্তু এখন তো সনদ যেটা, নিয়ে এক ধরনের একটা একটা জায়গায় এসে পৌঁছেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার প্রধান 6টা এবং মোট 11টা যে কমিশন গঠন করলেন, তার সংবিধান সংস্কার সহ প্রশাসনিক, বিচার বিভাগীয়, পুলিশ, দুর্নীতি, এইগুলো নিয়ে তারা যে অনুশীলনটা করলেন গত কয়েক মাস, প্রায় 30টি দলের সঙ্গে বলা যায় অসংখ্য বৈঠক হলো এবং অনেকগুলি বিষয়ে তারা একমত হলেন পরিবর্তন ঘটাতে, সংস্কার। সেই আলোচনায় আমরা না যাই, যে জায়গাটায় এসে পৌঁছেছিল, কতগুলি সংস্কারের প্রশ্নে দ্বিমত আছে, বিএনপি, আওয়ামী লীগ এবং নতুন দল কিন্তু গুরুত্বপূর্ণ দল এনসিপি, এই 3টি দলকে আমরা সবসময় সামনে দেখি। তাদের মধ্যে মতবিরোধ আছে, আর সবচেয়ে বেশি মতবিরোধ দাঁড়ালো যে যে বিষয়গুলিতে একমত হওয়া গেল সেইগুলির বাস্তবায়ন কিভাবে হবে। এই বাস্তবায়নের জায়গায় দুটি ধারা বিএনপি অনেকদিন ধরে এটি রক্ষা করছিল, সেটি হলো যে সাংবিধানিক বিষয়গুলোর পরিবর্তন নির্বাচিত সংসদ ছাড়া হতে পারে না। সংবিধানের আওতার বাইরে অসাংবিধানিকভাবে সংবিধান সংশোধন করা যায় না বা সংবিধান পরিবর্তন করা যায় না, এটা খুবই সত্য কথা। আর জামাত এবং এনসিপি তারা এর বিপরীত রাস্তাটা দেখাচ্ছিলেন, যে অধ্যাদেশের মাধ্যমে সনদ পাশ করিয়ে নেওয়া অথবা সাংবিধানিক আদেশ, রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ দিয়ে হুম সেটিকে পাশ করানো, তার ভিত্তিতে নির্বাচন এবং সেটিকে একটা গণভোটে নিয়ে যাওয়া, এই সব যে আসছিল, এই জিনিসটাকে আমি ভেজাল বলেছি। যে মানুষ সাধারণভাবে মনে করে যে নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচিত সংসদের মাধ্যমে জনগণের ইচ্ছাটা প্রকাশ পাবে এবং সংবিধান যদি সংশোধন করতে হয়, মৌলিক ধরনের কিছু পরিবর্তন করতে হয়, তাহলে তার একটা দীর্ঘস্থায়ী এবং প্রস্তুতিমূলক ব্যাপার লাগে। হুটহাট করে আমার কোনো একটা লক্ষ্য আছে আমি করে ফেললাম, সেইভাবে হয় না। কিন্তু আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশনের যিনি নেতা, প্রফেসর আলী রিয়াজ, আমেরিকায় থাকেন, সেখানে শিক্ষকতা করেন, তাকে এই জন্য নিয়ে আসা হয়েছে। প্রথমে কিন্তু সংবিধান কমিশনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল শাহদ্বীন মালিককে, যিনি আমাদের দেশে অবস্থান করেন, দেশের সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, আইনজ্ঞ বলে পরিচিত। ওই সময় দায়িত্ব পাওয়ার আগেই
আলী রিয়াজ সেমিনারে বলেছিলেন যে সংবিধান সংশোধনযোগ্য নয়, সংবিধান পুনর্লিখন করতে হবে। তখন আমাদের দেশের অনেকেই এই শঙ্কা প্রকাশ করেছিলেন যে এই পুনর্লিখনের উদ্দেশ্য হচ্ছে আসলে 5ই আগস্টের পরেই আমরা যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং সংবিধানের উপর আক্রমণটা দেখেছি সেইটি কার্যকর করা, অর্থাৎ বাংলাদেশের মৌলিক চরিত্র পরিবর্তন করে ফেলা। আগেই তো জিয়া এবং এরশাদ আমাদের ধর্মনিরপেক্ষতার নীতিকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছেন। হুম, এরা এখন ধর্মনিরপেক্ষতাকে সম্পূর্ণ বাদ দিয়ে যে পাকিস্তানি ধারায় নতুন একটা দেশকে নিয়ে যেতে চান, সেইটির মতলব হচ্ছে সংবিধান পুনর্লিখন অথবা সংবিধান বদলানো। তো সেটি পারেননি তারা। তিনি তখন নতুন অন্য কৌশল নিলেন, যে প্রথমে বললেন কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ যাতে আর তাদের ভাষায় ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে। সংবিধান রেখেও যেমন শেখ হাসিনা স্বৈরতান্ত্রিক শাসন চালাচ্ছিলেন, সেটি যাতে না করতে পারে সেই জন্য প্রধানমন্ত্রীর ক্ষমতায় কিছু কাটছাঁট, কিছু ভারসাম্য আনা, সাংবিধানিক পদগুলোর নিয়োগের ক্ষেত্রে একচ্ছত্রভাবে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা না রেখে তার কিছু বন্টন করা, ইত্যাদি হলো কাঠামোগত। আর তার সাথে তিনি ক্রমশই ঢুকিয়ে দিতে লাগলেন মৌলিক বিষয়, চার নীতি, ধর্মনিরপেক্ষতা, কেমন, এইগুলির বিরুদ্ধে। এটি নিয়ে তিনি নাছোড়বান্দার মধ্যে লেগে রইলেন। দেখুন, আমরা রাজনীতিতে জানি, আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছিলেন যে আমরা সকলে মিলে করব। সকলে মিলে কিভাবে? যেগুলিতে একমত হব সেটি করব, যেগুলিতে একমত হব না সেটি আমরা এখনো করব না, সেটি পরে করা হবে, নির্বাচন বা সংসদ গঠনের নতুন পরে। সরকার এসে করবে। হ্যাঁ, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সেখানে তারা থাকলেন না। কিন্তু তারা একটার পর একটা, এবং এমন, এবং অনেক জায়গায় এমন হলো, লন্ডনে বৈঠক, নিউ ইয়র্কে বৈঠক, নিউ ইয়র্কে নেতাদেরকে নিয়ে যাওয়া, এগুলির মধ্যে যারা খোঁজ খবর রাখেন বা সাধারণ মানুষও অনেক কিছু ভাবেন যে আমাদের চোখের আড়ালে অনেক রকম শলা পরামর্শ হয়। শুধু তাই না, আমি বলবো যে এই জায়গায় অনেক সময় চাপ দেওয়া হয়, অনেক সময় ভয় দেখানো হয়। আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি যে উচ্চপদস্থ একাধিক ব্যক্তি বলছেন যে আপনারা যদি একমত হতে না পারেন তাহলে জাতীয় স্বাধীনতা বিপন্ন হবে, জাতীয় নিরাপত্তা বিপন্ন হবে। আবার আরেকটি দল বলছে যে যে একমত হয়ে যদি নির্বাচন না হয় তাহলে আরেকটি গণ অভ্যুত্থান হবে। আমি বলবো যে এগুলি এক ধরনের শুধু চাপ না, এগুলি এক ধরনের ভয় দেখানো। এইগুলির মাধ্যমে এমন একটা জায়গায় এলো যে বিএনপি তার ওই মৌলিক জায়গাটা, যে সংবিধানের বাইরে সংবিধান সংশোধন করা যায় না, সংবিধানের ওপরে রাজনৈতিক দলের কোনো দলিল স্থাপন করা যায় না, বা তাকে আদালতের এখতিয়ারের বাইরে রাখা যায় না, এই জায়গাটাতে তারা কিছুটা আপোস করে করে অগ্রসর হচ্ছে। প্রথমে বলল যে আমরা সংবিধানের 106 ধারায় আবার আমরা আদালতে যেতে পারি। আবার বলল যে সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায় এমন যদি কোনো সাংবিধানিক পথ দেখাতে পারেন তাহলে আমরা রাজি হব। তখন আপনার আলী জিয়ার যে নেতৃত্ব, তারা এই রাজনৈতিক দলের আলোচনার বাইরে আবার বিশেষজ্ঞ বলে কতগুলো লোক নিয়ে এলেন, যে আমরা বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যাই। এই বিষয়টাকে আমি বলছিলাম যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্য, এই সার্বজনীন রাজনৈতিক নীতি কৌশল না মেনে তারা আমরা যেটা চাই তাতে ঐক্য, কেমন, ঐকমত্য কমিশন নিজেরা যেটা ঠিক করেছে তাতে 30টা দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কি একটু কিছুটা উদ্ভট বলা যায়? হুম, সেটি না, করে এটা তো এক ধরনের চাপিয়ে দেওয়া, এটা তো এক ধরনের মানে কি বলবো, মানে এটা তো চাপিয়ে আসলে দেওয়াই তো অবশ্য। তারা অনেক সময় বলেছেন যে অনেকগুলো দল থাকলে তো সবাই মিলে একমত হতে পারে না। তা যদি হতো তাহলে তো সবগুলো দল থাকার দরকার ছিল না, তাহলে তো একটাই দল হতো। যেমন এই জন্যই কিন্তু ফর্মুলাটা হলো ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে। ওই কর্মসূচিটা আপনার কার্যকর হয়ে গেলে আবার অন্য একটা অবস্থাতেও ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে, মানে সেটাকে আরেকটু বাড়িয়ে আরো কর্মসূচি এনেও কিন্তু ঐক্য হতে পারে। কিন্তু এই জায়গায়
তাদের এমন কোনো একটা উদ্দেশ্য, এমন কোন একটা গোপন লক্ষ্য, এবং সেটি এখন আর গোপন নেই। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়া, অনেকটা পাকিস্তানি ধারায় নিয়ে যাওয়া। আর তার সঙ্গে যে ভূ রাজনৈতিক ব্যাপারটা আছে, আমেরিকা চীনের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে ভারতের অবস্থান, এবং সেইখানে বাংলাদেশ একেবারে একটা সেন্টার পয়েন্টে চলে আসে। যেখানে আপনার শেখ হাসিনা বলেছিলেন যে পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ এবং আরাকানের কিছু অংশ নিয়ে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি তারা একটা খ্রিস্টান রাজ্য করতে খ্রিস্টান চায়। রাজ্য। এইগুলো তো আপনার, হ্যাঁ, এগুলো তো আপনার করিডোর আলোচনা, এবং কক্সবাজার, আরাকান, সেন্ট মার্টিন, এগুলি সবকিছু পরিষ্কার না হলেও জনগণের মনে যে সন্দেহ, এই সন্দেহ তো অমূলক নয়, সেটি আছে। তো সেই জায়গায় আমি বলছি যে গণভোট আমাদের দেশে, আপনার অন্য কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আমি এই না, কথাটা আমরা এই শেষ জায়গাটায় এসে করলে শেষ আপনার, করব। শেষ কিন্তু এই করলে আপনার সুবিধা হবে। না, না, এটা এই বললে এই আপনার কি জায়গাটাই আমরা সুবিধা এই হবে সেটা হচ্ছে, গণভোট, আপনি যে কথাটা বলছেন যে আমরা ভোট চেয়েছি এখন গণভোট, তার মানে কি যে আমরা গণভোট দিয়ে কি ভোটটাকে রিপ্লেস করে ফেলতে চাইছে সরকার নাকি? এই আপনি এই মানে এই বক্তব্যটার একটা ব্যাখ্যা যদি করেন, ওইটা দিয়ে আমরা শেষ করব। গণভোট কিসের উপরে? গণভোট সনদের হচ্ছে, উপরে। জি, সনদে আমরা দেখলাম যে মানে শতাধিক সংস্কারের প্রস্তাব, তার মধ্যে নাকি 84টা প্রস্তাবে তারা রাজি হয়ে গেছে, একমত হয়ে গেছে। তো এটা এই প্যাকেজে কেমন করে গণভোট হবে? মানুষ কি 84টা বিষয় জানবে? যে তখন বলা হচ্ছে যে না, গণভোটের প্রশ্নটা তো সবসময় হ্যাঁ না। তো হ্যাঁ না দিয়ে প্রশ্নটা কিভাবে রাখা হবে? রাখা হবে যে ধরে নেওয়া হলো যে জনগণ এই 84টা জানে সংস্কারের বিষয়। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এই 84টা বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত হবে, যেমন আপনারা কি চান, হ্যাঁ বা না, এইভাবে। এইখানেই আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে 3টা গণভোট হয়েছে কিন্তু আগে। প্রধান দুটো গণভোট, একটা জিয়াউর রহমান করলেন 77 সালে। জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট হয়ে গেছেন, তার আগে তিনি প্রধান সামরিক শাসক হয়েছেন, হ্যাঁ, সামরিক বাহিনীর প্রধান হয়েছেন। এই 3টি ক্ষমতা মানে বাংলাদেশের একেবারে সকল ক্ষমতা এক মুঠোয় রেখে তিনি 77 সালে একটা গণভোট দিয়ে বললেন যে আমার উপর আপনাদের আস্থা আছে, আমি যা করব, হ্যাঁ, তার উপর আপনাদের আস্থা আছে, হ্যাঁ বা না। চোখে দেখা থেকে যদি আমরা বলি, সারা বাংলাদেশে যতগুলো মানুষ মর্নিং ওয়াকে বা প্রাতঃভ্রমণে বের হয়, ততগুলো মানুষও ভোট দিতে যায়নি। কিন্তু ফলাফল বের হলো, হ্যাঁ, 89 দশমিক, 98.89 শতাংশ মানুষ হ্যাঁ বলেছে। আরেকটা গণভোট হলো 85 সালে এরশাদ। দুটোই কিন্তু দেখেন সামরিক নেতা, সামরিক সরকার ক্ষমতায় বসে। জিয়াউর রহমানই তো আপনার ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আমাদের সংবিধানের মুখবন্ধের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এবং মূলনীতিতে আল্লাহর উপর, হ্যাঁ, আস্থা, এইসব দিয়েছিলেন। আরেকজন সেনাপ্রধান এবং সামরিক আইন প্রশাসক এবং প্রেসিডেন্ট এরশাদ, তিনি রাষ্ট্রধর্ম প্রবর্তন করলেন, করে তিনি 85 সালে একটা গণভোট দিলেন, আমাকে মানেন কিনা। এই দুটো। আরেকটা সাংবিধানিক গণভোট হয়েছিল, ওই এরশাদও কিন্তু 84% প্লাস পেয়েছিল। আর আরেকটা সাংবিধানিক, এই আগের দুটো প্রশাসনিক বলতে পারেন যে আমাকে মানেন কিনা। আর একটা সাংবিধানিক হয়েছিল 91 সালে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে আমরা সংসদীয় পদ্ধতিতে আসবো, দ্বাদশ সংশোধনী। সেটা মানুষ অনেকটা জানেই যে আওয়ামী লীগ বিএনপি রাজি হয়েছে সংসদীয়, কাজেই মানুষ ওটা ভোট দিতেই যায়নি, মনে করছে এটা তো হয়েই গেছে, মানুষ ভোট দিতেই যায়নি। যেমন তারপরেও কিন্তু ওই রকম 80 শতাংশের বেশি হয়ে গেল। কাজে এই দৃষ্টান্তগুলো থেকে আমরা বলতে পারি যে প্রথমে ঘটিয়ে ফেলা মানে আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম, তারপরে আপনি আমাকে গ্রহণ করেন কিনা, কেমন,
এইখানে আপনার আমি জুলাই সনদ পাশ করে ফেললাম। জুলাই সনদ পাশ করে ফেলার পরে আপনি এটা মানেন কিনা? কাজেই আমি বলবো যে এই ধরনের গণভোট, এটি হচ্ছে, এর মাধ্যমে সত্যিকারভাবে জনগণের অভিমত প্রকাশ পেতে পারে না, প্রতিফলিত হতে পারে না। এটা এক ধরনের মানে প্রতারণা বা জুয়াচুরি। কেমন? এই এই জন্যই বলছি যে বিএনপি তো রাজি ছিল না, তো তারা আসলে বাধ্য হলো, এবং সেটা হলো জামাতের, জামাত যেটা চায়। এখন জামাত আরেকটা প্রশ্ন তুলছে যে পার্লামেন্ট ইলেকশনের আগে গণভোট। এনসিপি আবার এটা রাজি যে ঠিক আছে, দুটো একত্রিতই হোক, মানে পার্লামেন্ট ভোট একই ভোটের দিনে গণভোটও হোক, কিন্তু ওখানে আবার একটা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক, মানে মানে আগে একটা গণপরিষদ হোক, মানে যারা একটা নতুন সাংবিধানিক আদেশ জারি করে নিতে হবে, বানাবে। তার মানে মানে যে হ্যাঁ, হ্যাঁ, এই ভজঘট করে নিয়ে জনগণের কাছ থেকে একটা প্রতারণামূলক অভিমত আদায় করা, এইটিকেই আমি বলেছি যে ধরুন অনেকটা এরকম যে ভোট পেলাম না, গণভোট পেলাম, মানে একটা কিছু পেলাম, সেটা হলো যাই হোক, আমরা নাকের বদলে নরুন পেলাম, টাকডুমা ডুমডুম। হ্যাঁ, আমরা আজকের আলোচনাটা এই জায়গাটায় শেষ করব। কিন্তু আবারও মানে এই রাজনীতি মানে গণভোট, ভোট ভোট আদৌ হবে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আবারও আপনার মতামত আমরা শুনবো। দর্শক, আমরা কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক মোজাম্মেল হোসেনের সঙ্গে। আমরা তারেক রহমানের যে সাক্ষাৎকার, বিএনপির রাজনীতি, রাজনৈতিক অবস্থান এবং বর্তমানে যা কিছু হচ্ছে, গণভোট একটি চাপিয়ে দেওয়া, এইসব বিষয়গুলো নিয়ে মোজাম্মেল হোসেনের মূল্যবান ব্যাখ্যা শুনলাম, বিশ্লেষণ শুনলাম। আমরা আবারও ওনার কাছ থেকে আলাদা কোনো বিষয় নিয়ে কথা শুনবো, কথা বলবো। আজ এখানেই শেষ করবো। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।